এইচএস লিক্সের দর্শক মন্ডলী, আমরা আজ আপনাদের সামনে উপস্থাপন হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং সেই নির্বাচন নিয়ে যে প্রতিকূলতা সৃষ্টি হয়েছিল, তাদের যে শিবিরের যে জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে যে ছাত্রলীগ বা ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে তার প্রার্থিতার বৈধতা নিয়ে যে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল এবং সেই রিটের যে রুল জারি করা হয়েছিল যে কেন তার প্রার্থিতা অবৈধ করা হবে না, সে বিষয়টি কিন্তু আবার চেম্বার জজ থেকে হাইকোর্টের এই মাফ করবেন যে চেম্বার জজের আদালত থেকে কিন্তু হাইকোর্টের এই আদেশকে আবার স্থগিত করে 1 মাসের জন্য স্থগিত করে আপিল নেওয়া হয়েছিল এবং পূর্ণাঙ্গ রিভিশন যেটাকে বলা হয় মিসলেনিয়াস যে রিভিশন পিটিশন লিভ টু আপিল, সেই আপিলটি না হওয়া পর্যন্ত এটিকে আপনার স্থগিত করা হয়। পরে বুধবার, অর্থাৎ গত বুধবার, দ্যাট মিনস আজ বুধবার, যেটি বিষয় বলতে হয় যে বুধবার যে হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে পূর্ণাঙ্গ বেঞ্চ, প্রধান বিচারপতি রেফায়েত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এটিকে শুনানিতে নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে নিয়ে তারা বলেছেন যে এই হাইকোর্টের যে রায় সেটি বাতিল হবে, অর্থাৎ চেম্বার জজের আদালতই পূর্ণাঙ্গ বহাল থাকবে, অর্থাৎ যে নির্বাচন 9 সেপ্টেম্বর সে নির্বাচনে হতে কোনো বাধা নেই। মূলত কি হয়েছিল, দেখা গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন বিষয় নিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ, চেম্বার আদালত যে স্থগিতাদেশ দিয়েছিল তা বহাল রেখেছেন আপিল বিভাগ, আর চেম্বার জজ আদালতের দেওয়া স্থগিতাদেশ আগামী 30শে অক্টোবর পর্যন্ত চলমান থাকবে বলে হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ দিয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ বুধবার এই আদেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি দিয়ে এই আদেশ দেওয়া হয়। আপিল বিভাগের আদেশের ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোনো আইনিগত বাধা বা প্রতিকূলতা থাকছে না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির কিন্তু জানিয়েছেন। তিনি বলেছেন যে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত সোমবার ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা কার্যক্রম আগামী 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। সেই আদেশের ফলে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল বলে তিনি জানান। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে সেদিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত নিয়মিত সিভিল মিসলেনিয়াস পিটিশন, দেওয়ানি বিবিধ আবেদন না করা পর্যন্ত হাইকোর্টের আবেদন স্থগিত করেন। ফলে নির্বাচনের পথ খুলে যায়। মঙ্গলবার ছিল সিভিল মিসলেনিয়াস পিটিশন আদালতে দাখিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা চেম্বার আদালতের শুনানির জন্য ওঠে, এবং গত মঙ্গলবার চেম্বার আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনটি আপিল বিভাগের বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। হাইকোর্টের আদেশের স্থগিতাদেশের চেয়ে এই সময় পর্যন্ত বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনটি আপিল বিভাগের শুনানির জন্য কার্যতালিকার 1 নম্বরে ক্রমিকে ওঠে। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন, আর তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া শুনানিতে ছিলেন। এ সময় ডাকসু সাধারণ সম্পাদক জিএস প্রার্থী SM ফরহাদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ইমরান ও সিদ্দিক শুনানি করেন। তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ডাকসু সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী হয়েছেন SM ফরহাদ। তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে ফরহাদের প্রার্থিতার বৈধতা বিষয়ে গত 28 আগস্ট রিট করেন ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত অপরাজয় 71 ও অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম। এই গত সোমবার রিটের পর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ 28 আগস্ট সোমবার প্রাথমিক শুনানিতে নিয়ে হাইকোর্ট রুল আদেশ দেন। রুলে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে চূড়ান্ত প্রার্থী তালিকায় জিএস পদে SM ফরহাদের প্রার্থিতার বৈধতা দেওয়া কেন আইনগত
কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে জানতে রুল দেওয়া হয়, জানতেও চাওয়া হয়। হাইকোর্ট এস এম ফরহাদের ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের সদস্য তথা সম্পৃক্ততা অভিযোগের বিষয়ে তথ্য শুনানি প্রমাণাদি সহ বিশ্ববিদ্যালয় নির্বাচনের ট্রাইব্যুনালের 15 দিনের মধ্যে আবেদন করতে রিট আবেদনকারীকে নির্দেশ দেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনালের অভিযোগ গ্রহণ করে অনুসন্ধান করবে। রিট আবেদনকারী ফরহাদ সহ অন্য নির্ভরযোগ্য ব্যক্তিদের প্রকাশ্য বক্তব্য শুনবেন। 21 অক্টোবর আদালতে তারা প্রতিবেদন দেবেন। ডাকসু নির্বাচনে অংশ নিয়ে ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ আলাদা প্যানেল দিয়েছেন। বামপন্থী ছাত্র সংগঠনগুলো 2টি প্যানেল দিয়েছেন। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল সংখ্যা 10টি হয়েছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে। এবার ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 71 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী 62 জন, সদস্য পদে সবচেয়ে বেশি 217 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 18টি হলে 13টি পদে মোট 1035 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল এবং তারপর যে আপনার চেম্বার জজ আদালত সেই আদেশকে স্থগিত করেছিল এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই স্থগিতাদেশকে বহাল রেখে নির্বাচনের যে বাধা ছিল সে বাধা কিন্তু মুক্ত করেছেন। তবে যে বিষয়টি এখন উঠে এসেছে যে নির্বাচনে যে বাধার অভিযোগে বাধার যে নির্বাচন স্থগিত করবার জন্য যে আবেদন করা হয়েছিল হাইকোর্টে সেটির নিষ্পত্তি হয়ে গেছে বটে, কিন্তু যে বিষয়টি এখন উঠে এসেছে সেটি হলো ছাত্র শিবির ছাত্রলীগ যেমন নিষিদ্ধ রয়েছেন তেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র শিবিরের সাংগঠনিক তৎপরতা নিষিদ্ধ ছিল অনেক আগে থেকেই। সেটি কিন্তু 24 জুলাই আন্দোলনেও দেখা গেছে গোপনে তারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্নভাবে এই আন্দোলনকে তারা চাঙ্গা করেছেন এবং আন্দোলন তৎপরতা চালিয়েছেন। বিষয়টি তারা নিজেরাই স্বীকার করেছেন, তা নাহলে হয়তো জানার প্রক্রিয়া ছিল না বা জানার সুযোগ ছিল না যে কারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। সেটি কিন্তু তারা নিষিদ্ধ প্রক্রিয়াতেই করেছিলেন এবং এখনো পর্যন্ত কিন্তু তাদের নিষিদ্ধ কার্যক্রমের ব্যাপারে কিন্তু প্রত্যাহার করা কোনো আইনগতভাবে বা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তারা প্রকাশ্যে সাংগঠনিক তৎপরতা চালাতে পারবেন কিনা। যেহেতু তারা প্রকাশ্যে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন এবং হলগুলোতে যাচ্ছেন এবং তাদের যে পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষেও তারা তৎপরতা চালাচ্ছেন, বিষয়টি কিন্তু এখন বলা যায় এক ধরনের নিষ্পত্তি হয়ে গেছে। অঘোষিত এই নিষিদ্ধ ঘোষণার বিষয়টির বিষয়ে কোনো রকম তৎপরতা থাকার কথা নাই, কিন্তু যেহেতু তারা চালাচ্ছেন তাহলে এখন মনে করতে হবে যে এই নিষিদ্ধের বিষয়ে নিশ্চয়ই সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো আর বাধা দেখছেন না বা বাধা দিচ্ছেন না বলে জানিয়েছে। তবে এ ব্যাপারে বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো কিন্তু এই নিষিদ্ধের বিষয়টি বারবার উপস্থাপন করছে। তারা বিভিন্ন জায়গায় যখন তাদের প্যানেলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন সেখানে কিন্তু এই বক্তব্যগুলো তারা উপস্থাপন করছেন, যদিও এই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসন আমলে নিচ্ছে না বা নেয়নি বলেই প্রতীয়মান হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে আসলে কোন জায়গায় যাবে বা কিভাবে কি হবে সে বিষয়টি যেখানেই যাক একটি আনন্দঘন পরিবেশে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে রাজনৈতিক সূতিকাগার, সকল রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয় 1971, 1969, 66, 6 দফা এবং 90-এর গণ আন্দোলন এবং 24-এর যে জুলাই অভ্যুত্থান, সকল আন্দোলনের কিন্তু পাদপীঠ এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এখান থেকে শুরু হয়েছে সকল আন্দোলনের সূত্রপাত ঘটেছে, এখান থেকে ছাত্ররাই আন্দোলন করে তাদের সেই দাবিগুলো নিশ্চিতভাবে পালন করেছে এবং আন্দোলনকে সফল করেছেন। তেমনি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সুন্দর সুচারুভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটি প্রতিষ্ঠিত হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে উৎসবমুখ পরিবেশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বকে গড়ে উঠবেন এবং নির্বাচিত নেতৃত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তাদের হাতে যাবেন, তারা পরিচালনা করবেন, তারা নেতৃত্ব দেবেন। আগামী নেতারা নির্বাচিত হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নির্বাচিত হয়ে তাদের আন্দোলনের সকল পরিচালনা করবেন। সেই প্রত্যাশা আমাদের। রাজনৈতিক বিভেদ ভুলে সুষ্ঠু সাংস্কৃতিক পরিমণ্ডলের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, সেই প্রত্যাশা আমাদের। রাজনৈতিক বিভেদ ভুলে ছাত্র সংগঠনগুলো তারা এবার যেমন
একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই নির্বাচনটি যেন সেই উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় সেই প্রত্যাশা জানিয়ে এই পর্ব শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।